ছোট পাড়াগাঁয়ে শহর, ঢালা মাঠ, অনেকটা দূরে দূরে কয়েকখানা টিনের ঘর, ঘরগুলো ছুঁয়ে ছুঁয়ে আঁকা বাঁকা কাঁচা মাটির রাস্তা। বিকেল থেকে বৃষ্টি হচ্ছে, পথে লোকজন নেই, একটা গরুর গাড়িও চলছে না। সবে সন্ধে, কিন্তু মনে হচ্ছে যেন মাঝরাত। পৃথিবী যেন ভয়ে চোখ বুজে আছে, এমনই অন্ধকার। চলেছে একটানা ধারাবাহিক বৃষ্টি, শূন্যময় শোনাচ্ছে একটা কাতর গোয়ানির মতো। তাতে শরীরে ঘুম না এসে একটা ক্লান্তিকর বিভীষিকা। বৃষ্টির একঘেয়ে কাতরতা ছাড়াও কোথাও এতটুকু শব্দ নেই। না বইছে জোলো হাওয়া, না ডাকছে একটা ঝিঁঝি। মাঝে মাঝে বিদ্যুৎ চমকালে বোধহয় অন্ধকার এমন ভয়ঙ্কর লাগতো না। একটা বাজ ডাকলে যেন কেউ কোথাও আছে বলে একটা আশ্রয় পাওয়া যেত। সবকিছুকে এমন একা, এমন দূর মনে হচ্ছে। মাঠের শেষ সীমানাতেই কেশব মজুমদারের বাড়ি। তেজারতি কারবার করে কেশবের বিস্তর পয়সা, কিন্তু হলে কি হবে, মনে তার সুখ নেই। তার মুখের চেহারা আজকের এই আকাশের চেয়েও ঘোরালো। তার সমস্ত বাড়িতে আজকের এই বিবর্ণ অন্ধকার যেন নিঃশ্বাস বন্ধ করে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে। কদিন থেকেই এই অঞ্চলটায় ডাকাতি হচ্ছিল। পুরো খবর এসেছে কেশবের বাড়িতেও শিগগিরই ডাকাতের পদধূলি পড়বে। কেশব দিনে রাতে তটস্থ, যেন শুয়ে আছে সে কাঁঠার বিছানায়। লাঠি সোঁটা, হাতিয়ার, বন্দুক সব সে হাতের কাছে জোগাড় করে রেখেছে বটে, কিন্তু মনে তার স্বস্তি নেই। চোখে একটু ঘুম জুড়িয়ে এলে মনে হয় গায়ে তার কে সুড়সুড়ি দিচ্ছে। চোখ খাড়া রেখে জেগে থাকলে মনে হয় পেছনের দেয়ালে কার যেন এই ছায়া পড়ল। তারপর আজ যা বৃষ্টি শুরু হয়েছে, প্রতিক্ষণে মনে হচ্ছে এই যেন কারা এলো, এই যেন শোনা গেল কাদের চাপা গলার ফিসফিসানি। বৃষ্টির আর বিরাম নেই, জলে কাদায় রাত উঠেছে ঘোলা হয়ে। কেশবের স্ত্রী এলো তাকে অভয় দিতে, বললে এবার শুয়ে পড়ো। ডাকাতেরও তো আর খেয়ে দেয়ে কাজ নেই, এই ঝড়ঝড়ের মধ্যে তারা বিছানা ছেড়ে বাইরে বেরোবে। কেশব বললে, হ্যাঁ এইবার শুয়ে পড়তে হয় বই কি, কিন্তু বাইরে কে দরজাটায় ধাক্কা দিচ্ছে না? কেশবের স্ত্রী খেঁকিয়ে উঠল, দরজায় তো নয়, তোমার মাথায় ধাক্কা দিচ্ছে। না না, শোনো কান পেতে, কে ডাকছে আমাকে। ডাকাতরা তোমার নাম ধরে আদর করে ডাকতে যাবে কেন? কেশব অস্থির হয়ে উঠল, ভীতু অসহিষ্ণু গলায় বললে, আওয়াজটা আরো বেশি স্পষ্ট হয়ে উঠছে। আশ্চর্য, তুমি শুনতে পাচ্ছ না? স্ত্রী ধারালো গলায় তাকে ধমক দিয়ে উঠল, কি বুদ্ধি তোমার! ডাকাতরা তোমার দরজা খুলে দেওয়ার জন্য সকাতরে অমন সাধবে কি না? তারা হুড়মুড় করে খিল কপাট ভেঙে চলে আসতে পারে না। হাওয়া, ওটা হাওয়ার শব্দ। না না, স্পষ্ট মানুষের গলা। লণ্ঠনটা উস্কে দিয়ে কেশব বন্দুকটা ভাগিয়ে ধরল, বলল, কে? কোনো সাড়া নেই। স্ত্রী হেসে উঠল, ডাকাতরা তাদের নাম ধাম তোমাকে বলবে কিনা, কি বুদ্ধি! কেশব আবার হাঁক দিল, কে? দরজার ওপর থেকে ভিজে মরসিন গলায় খেয়ে পড়ল, আমি। ভয়ে সমস্ত ঘরটা যেন ছোট হয়ে এলো। লণ্ঠনের আলো যেন গেল কমে। দেয়ালগুলো হেঁটে কেশবের চারপাশে এলো সরে, দাঁড়ালো ঘন হয়ে। প্রাণপণে সাহস সঞ্চয় করে কেশব বললে, কে আমি? আমি কে? আমি মনীন্দ্র। মনীন্দ্র? কোন মনীন্দ্র? কেশবের গলা ছিঁড়ে আওয়াজ বেরুল। উপর থেকে রাত্রির অন্ধকার যেন কথা কয়ে উঠল, মনীন্দ্র, মণি, আপনার ভাইপো, ব্যান্ডেলে যে কাজ করতো, যাকে আপনি ছেলেবেলা থেকে মানুষ করেছেন। দরজাটা খুলুন, বাইরে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়? কে মণি? কতদিন পরে? উৎসাহিত হয়ে কেশব দরজা খুলতে যাচ্ছিল, স্ত্রী তাকে বাধা দিল, গলা নামিয়ে বললে, কে না কে মণির নাম ভারিয়ে এসেছে। খবরদার দরজা খুলো না বলছি, নইলে 3-4 বছর যে এদিক মারায়নি, সে বলা কয় নেই হঠাৎ এসে দরজায় ঘা মারবে, তা আবার এই দুর্যোগের রাতে! কি বুদ্ধি তোমার! পাশের জানালাটায় ছিটকিনি লাগানো ছিল না। মণি হঠাৎ ভিতর দিয়ে তার হাত একখানি বাড়িয়ে দিলে, রোগা লিগলিগে সরু একখানি হাত।
বললে আলোটা নিয়ে আসুন, দেখুন সেই যে ছেলেবেলায় কবজির কাজটা কেটে গিয়েছিল সেই দাগটা স্পষ্ট এখনো অটুট আছে। খুলে দিন দরজা, জলে আর কতক্ষণ দাঁড়াবো। আর সন্দেহ নেই, কেশব এক হাতে দরজা খুললে আর এক হাতে বন্দুকটা বাগিয়ে ধরেছে। বিস্ময়ে বন্দুকটা হাত থেকে খসে পড়ে আর কি। সত্যি সত্যি সামনে মণি দাঁড়িয়ে। মণি হাসি মুখে বললে, আমাকে সম্বর্ধনা করবার এই অদ্ভুত আয়োজন দেখছি যে। এদিকে আজকাল বড্ড ডাকাত পড়ছে, তাই সবসময় এমনই সাবধান হয়ে থাকি, কখন কি হয় বলা যায় না তো। মণি বললে, তা আমি জানি তো, জেনেই তো আমি এলাম। কেশব অবাক হয়ে বললে, কোত্থেকে এলি? এত রাত্রে ট্রেন? বাহ, সেই ব্যান্ডেল থেকে। আমাদের কি? মণি তার সমস্ত শরীরটা বিস্ফারিত করে বললে, আমরা সোজা হেঁটেই চলে আসতে পারি। এই তো চাকরি আছে না? মণি খিক করে হেসে উঠল, হ্যাঁ সে চাকরিটা গেছে, কদিন ওখানে ঘোরাঘুরি করলুম, শুনলুম আপনাদের এখানে বিপদ, তাই ভাবলুম একবার দেখা করে আসি। তা বেশ করেছিস। স্ত্রীকে সম্বোধন করে কেশব পরে বলল, ওর কিছু খাবার জোগাড় করে চট করে। মণি ব্যস্ত হয়ে বললে, না না না, আমার খিদে টিদে নেই, শোবার জন্য একটা বিছানা পেলেই আমি বাঁচি। আপনারাও আর মিছিমিছি কেন জেগে আছেন? ঘুমোতে যান এবার, ডাকাত আসবে, ভয় কি, আমি তো আছি। আমি তবে এত পথ ভেঙে এলুম কি করতে? মনির খুনিমা মুখ বেঁকিয়ে বললেন, চাকরি খুইয়ে এখন থেকে এইখানেই তবে শেকর গজিয়ে বসবে নাকি? কাকার ভাত খুব সস্তা পেয়েছো না? না। মণি খুব গম্ভীর মুখে বললে, কাল ভোরেই আবার আমি চলে যাব, ভয় নেই। তবে এক রাত থেকে তুমি কি এমন সাহসের ভোজবাজ দেখাবে শুনি? খুড়িমা ঝাঁঝিয়ে উঠলেন, ডাকাতও তো আর তোমার ফরমাস মতো আসবে না। তবু তো একটা রাত আপনারা নিশ্চিন্ত হয়ে ঘুমোতে পারবেন, সেইটাই বা কি কম কথা। মণি কিরকম অদ্ভুত করে হাসলো, বলল, ঘুমিয়ে আমার চোখ ঢুলে আসছে, শীঘ্রই বিছানা করে দিন। এই বাইরের ঘরটাই বা বন্ধ কি, আমার কিছুতেই আর ভয় নেই। খুড়িমা বিছানা পাততে লাগলো। কেশব মণির আপাদমস্তক নিরীক্ষণ করে বললে, এত জলের মধ্যে দিয়ে এলি, তবু এক ফোঁটা ভিজলি না মণি? সঙ্গে আমার এক বন্ধু আসছিল যে, সেই তো তার ছাতায় আমাকে এগিয়ে দিয়ে গেল। মণি এক লাফে বিছানায় শুয়ে পড়ল, আগা করে একটা কাঁথা মুড়ি দিয়ে বলল, আপনারাও আর কেন মিশিমিশি জেগে আছেন? নরম ঠান্ডা রাত, গা ভরে চমৎকার ঘুম আসবে। বাইরের ঘরে আমি তো রইলাম পাহারায়, তবে আর কিসের ভয়? আহা, যা একখানে টিংটিঙে চেয়ারা, তার বীরত্বের বহর দেখো একবার। খুনিমা ঠাট্টার কণ্ঠস্বর বিকৃত করে বললেন, খাটের নিচে কয়েকটা ইঁদুরের গর্ত আগে থেকে খুঁজে রেখো, নইলে চাকরি গেছে, প্রাণটাও যাবে আর কি। কাঁটার তলা থেকে বোবা বিকৃত গলায় হেসে উঠল। বৃষ্টি থেমে গেছে, আকাশ এসেছে মরা মুখের হাসির মতো ফ্যাকাশে হয়ে। কেশব তাদের ঘরে এসে গেছে, স্বামী স্ত্রীর মাঝে কেমন একটা আতঙ্কিত স্তব্ধতা। স্ত্রী বলল, ওই লোকটাকে যে তুমি পরিপাটি করে বিছানায় ঘুম পাড়িয়ে রেখেলে, সত্যিও তোমার ভাইপো তো? কেশব ভীত অথচ সম্মতি মুখে বললে, বাহ, মণিকে তুমি চেনো না? চিনি তো, কিন্তু এতদিন বাদে খুঁড়োখুঁড়ির সঙ্গে দেখা, কাউকে একটা প্রণাম পর্যন্ত করলো না। চেহারা গলার স্বর অবধি কেমন বদলে গেছে, হাত পায়ে শির উঠে এসেছে, খাড়া খাড়া চুল, গালে গলায় হাল উঠেছে ঠেলে। ভালো করে লোকটার দিকে তাকিয়ে দেখছিলে তো? কেশবের শিরদাঁড়াটা ভয়ে কন কন করে উঠল, অথচ মুখে সাহস এনে বলল, কি যে বলো তুমি? চাকরি বাকরি নেই, চেহারা এমন দুর্ভাবনায় খারাপ হয়ে গেছে। দেখছো না, ডাকাতের ভয়েও আমি কেমন শুকিয়ে যাচ্ছি। ও কিছু নয়। কেশবের স্ত্রী খাটো গলায় বললে, কিন্তু এসেই একবারে লম্বা দিল কেন? তাও মুখ চোখ ঢেকে। একেবারে লম্বা ঘুম কেউ দেয়? তোমাকে বলছি, ও মণি নয়। পাছে মণি নয় বলে চিনতে পারি, তাই অমনি ঝুপ করে কাঁথার তলায় লুকিয়ে পড়ল। চলো, এখন হয়তো ঘুমিয়েছে, কাঁথার ঢাকনাটা আস্তে আস্তে তুলে চেহারাটা ওর একবার দেখে আসি। কেশবের গা হাত পা শিরশির করে উঠল। সোজা গলায় বলল, আজ আর নয়, কাল ভোরে। কাল ভোরে তো চলেই যাবে, যা ঘরবার তো আজ রাতেই। কেশবের স্ত্রী কণ্ঠস্বরকে ঝাপসা করে আনলো,
বললে, ও যেই হোক আমার মনে হচ্ছে ওই ডাকাত। বলো কি, বলো কি গিন্নি? অন্ধকারে শূন্য চোখ মেলে কেশব বললে, ডাকাত গদিতে শুয়ে শুয়ে ঘুম দিচ্ছে কেন? ও আগে থেকে এখানে রয়েছে দলের লোকদের দরজা খুলে দিতে। তুমি দেখো আমার কথা ঠিক হয় কিনা, নইলে দেখলে না কথায় বার্তায় এমন ভাবখানা দেখালো যেন আজ রাত্রে আমাদের বাড়িতে ডাকাতি হবে বলেই ও এসেছে। কি করে জানলো এত কথা? আর কি বরফটটাই আমাদের উনি বাঁচাবেন, সব অংশে শেষ করে দেবার মতলব। কেশব যেন বন্দি অসহায় একটা পশুর মতো গর্জে উঠল। এখন কি করা যায়? কেশব স্ত্রী ঝামটা মেরে উঠল। ঘুমোনো ছাড়া কি আর করা যাবে? সারা জীবন তো কেবল নাকে তেল দিয়েই ঘুমোলে। কেশব দেয়ালের দিকে আরো একটু ঘন হয়ে সরে বসলো। বলে, তুমি বলতে চাও মনি আমার সর্বনাশ করবে? আমি যাকে ছেলেবেলা থেকে মানুষ করলাম, মনি কিনা তাই বা কে জানে। আর কাটুক না খানিকটা রাত। আরো খানিকটা রাত কাটলো। কোথাও কোনো সাড়া শব্দ নেই। বাইরের ঘরটা ঘুমে একেবারে মুছে গেছে। একটি নিঃশ্বাস পর্যন্ত শোনা যাচ্ছে না। দেওয়ালে পিঠ দিয়ে বসে থাকতে থাকতে কেশবের হালকা একটু তন্দা এসেছিল। হঠাৎ তুমুল একটা গোলমালে তার হাড়ে হাড়ে ঠোকাঠুকি লেগে গেল। গোলমালটা যে কিসের স্পষ্ট সে কিছু ধারণা করতে পারল না। স্তম্ভিত একতাল মাংসের মতো বসে রইল। মনে হলো মরবার আগের মুহূর্তে মানুষ বুঝি এমনই নিস্তব্ধ হয়ে যায়। তার গায়ে একটা ধাক্কা মেরে তার স্ত্রী বলল, এই শুনতে পাচ্ছ না, বাড়িতে ডাকাত পড়েছে। কেশব মূর্ছাহতের মতো বলল, কোথায়? গোলমালটা ঠিক আক্রমণের জয়োল্লাস নয়, যেন পলায়মান কতগুলি লোকের ভীত কাতর আর্তনাদ। গোলমালটা বাড়ির মধ্যে না এসে ক্রমশ যেন দূরে সরে যাচ্ছে। ব্যাপার কি? কেশব সাহস পেয়ে বলে উঠল, বন্দুক, আমার বন্দুক কোথায়? বন্দুকের দরকার ছিল না, চিৎকারটা তখন রাস্তা ছেড়ে মাঠে পড়েছে। বাইরের ঘরে এসে কেশব জানালা খুলে, বৃষ্টির পর আকাশ তখন ঘোলাটে একটু জ্যোৎস্না ফুটেছে। সেই আবছা আলো স্পষ্ট দেখা গেল দু একজন ঊর্ধ্বশ্বাসে পান নিয়ে ছুটে পালাচ্ছে ঝোড়ো হাওয়ার চেয়েও দুর্দান্ত বেগে। এক একবার তারা পিছনে ফিরে তাকায়। কি দেখে তারা কে জানে, আবার মাঠের উপর দিয়ে এলো পাতাড়ি ছুটতে থাকে। ওই এলো, ওই এলো ধরতে। সবার মুখে সেই ভয়ার্থ চিৎকার। কেশবের স্ত্রী বললে, এত গোলমাল, রাস্তায় লোকজন জমে গেল, আর তোমার বীর ভাইপোর এখনো ঘুম ভাঙলো না? উনি এসেছিলেন আমাদের ধনে প্রাণে রক্ষা করতে। কেশব খাটের কাছে এগিয়ে এসে হুঙ্কার দিলে, মনি, কাঁটাটা কোথাও এইটুকু কুঁচকালো না পর্যন্ত। মনি, কে কাকে ডাকছে? কেশব একটা হ্যাঁচকা টানে কাঁথাটা তুলে ফেলল। কোথায় মনি? সমস্ত বিছানাটা যেমনই সাদা তেমনই পরিপাটি, কোথাও একটা রেখা পর্যন্ত নেই। কি ব্যাপার? বাইরে এসে দেখা গেল ডাকাত সত্যি এসেছিল। অনেক চিহ্ন তারা ফেলে গেছে, ছোবড়া, শাবল, মুখোশ, লোহার ছোটোখাটো ডান্ডা, একজন এমনকি এক পাটি জুতো। পালাবার তারায় কারোরই কোনো দিশে ছিল না। কিন্তু মনে গেল কোথায়? কেশবের স্ত্রী বললে, এই সামান্য ব্যাপারটা তুমি বুঝতে পারছো না? বিটের পুলিশ কোথাও এদিকে টহল দিচ্ছিল হয়তো, তাই দেখে ডাকাতেরা চোঁচো ছুটে পালিয়েছে। আর উনি তোমার মনি হচ্ছেন ডাকাতের দলের সর্দার। কি করে আর শুয়ে থাকেন বলো? ওদের সঙ্গে উনিও দিলেন দৌড়। কেশব হতভম্ব হয়ে বললে, তাই হবে। তাই যদি না হবে তাও ফিরে আসতো না। ডাকাত তাড়িয়ে দেবার যদি ওর মুরত থাকতো, তবে নিজেই সেই সঙ্গে সঙ্গে পালিয়ে যাবে কেন? ঠিক বলেছ, নইলে ওই বা সেই সঙ্গে পালিয়ে যাবে কেন? কেশবের এতক্ষণ বুদ্ধি খেলল, পরে ঢোক গিলে বলল, কিন্তু কিছু নেবার চেষ্টা না করে দল পগার পার হয়ে গেল, এর একটা রহস্য বটে। রহস্য না হাতি? কেশবের স্ত্রী মুখ ঘুরিয়ে বলল, না পালালে দেখতে তখন ওই তোমার ভাইপোটি তোমার বুকে ছুরি বসিয়ে দিত। দেখো না, আসুক না পুলিশ, দলের সর্দারকে যখন চিনতে পেরেছি তখন আর ভাবনা নেই। সকালবেলা যথাসময়ে পুলিশ এলো। কেশব মনিনদের নাম ধরে জ্ঞাতি গোষ্ঠীর সব পরিচয় দিয়ে হঠাৎ বেদনায় উল্লসিত হয়ে উঠল।
কি দারুণ অকৃতজ্ঞ ভাবুন। আমি তাকে ছেলেবেলা থেকে মানুষ করেছিলাম, আর এসেছিল আমার বুকে ছুরি বসাতে। তাকে দিলুম আশ্রয়, আর তার কিনা এই ছিল মতলব। কেশবের স্ত্রী ঘর থেকে মুখ ঝামটা দিয়ে উঠল, আমি তো তখনই বলেছিলাম ডাকাতের সর্দার ও 10টি বছর জেল চাই দারোগাবাবু। হাড়ে হাড়ে শয়তান, নইলে কোনোদিন কেউ খুঁড়োর বুকে ছুরি তুলতে পারে? হ্যাঁ, ওই ছুরি ব্যয় বুক বসাচ্ছিল আর কি। 1 ইঞ্চি নামলেই সাবার। ভাবতেই গায়ে কাঁটা দিচ্ছে। দারোগাবাবু জিজ্ঞেস করলেন, আপনি কি করলেন? কেশব লাফিয়ে উঠল, বন্দুক, আমার বন্দুক আছে না? খপ করে তাই উঁচিয়ে ধরলুম। ভয়ে সে চেঁচিয়ে উঠল, মুখ থেকে মুখোশ গেল খসে। দেখলুম মনিন্দ, ব্যান্ডেলে সে কাজ করে, আমার আপন ভাইপো। রাতে যে লণ্ঠন জ্বালিয়ে রাখি, চিনতে দেরি হবে কেন? তারপর ছুট দিল লম্বা, যা ছিল যন্ত্রপাতি সব ফেলে গেল। কেশব গর্বে টগবগ করে উঠল। বন্দুকের সঙ্গে পারবে কেন? ঘোড়াটা টিপতে গেলুম দারোগাবাবু, পারলুম না। শত হলো তো সে নিজের বংশের রক্তপাত। কেশবের স্ত্রী ঘর থেকে খেঁকিয়ে উঠল, বাহ, আমি তো বারণ করলুম বন্দুক ছুঁড়তে। হ্যাঁ, কেশব মুখ কাঁচুমাচু করে বলল, বলার তো আর অপেক্ষা রাখে না, ওর পরামর্শ শুনেই আমাকে কাজ করতে হয়। দারোগাবাবু বললেন, কিছু নিতে পারেনি তো? নেবে? কেশব বুক চিতিয়ে দাঁড়ালো। নিক না দেখি তার কতখানি বুকের পাটা। দারোগাবাবু যন্ত্রপাতি সব কুড়িয়ে নিলেন থানায় জমা দিতে। বললেন, ওদের সহজে ধরে ফেলতে পারবো, অনেক ক্লু পেয়ে গেলাম। এর আগে কোথাও একটা পায়ের দাগ পর্যন্ত পাওয়া যায়নি, অথচ বন্দুক সব বাড়িতেই ছিল। কেশব অহংকারে স্ফীত হয়ে বললে, বন্দুক থাকলেই তো চলে না, তাকে বাগিয়ে ধরবার কায়দা জানা চাই। দারোগাবাবু যাবার আগে বললেন, এ গ্যাং ধরতে পারলে দেশের একটা খুব স্থায়ী উপকার করা হবে কেশববাবু। আপনার সাহস ও কৌশলকে পুরস্কৃত করতে পারলে আমরা খুশি হব। আপনার ভাইপোর খোঁজে আজই ব্যান্ডেলে আমাদের লোক পাঠাচ্ছি। আর এই যে এক পাটি জুতো দেখছেন, তা থেকে এর মালিককে খুঁজে পেতে আমাদের দেরি হবে না। আবার রাত ঘনিয়ে এলো। আজকে আর বৃষ্টি নয়, ফুটফুট করছে জ্যোৎস্না, এলোমেলো হাওয়া। লণ্ঠন নিভিয়ে কেশব বাইরের ঘরে তার মশারির মধ্যে এসে ঢুকলো। চারিদিক ভালো করে গুঁজে সে নিশ্চিন্ত হয়ে শুয়ে পড়ল। হঠাৎ দেখতে পেল মশারির ভিতর ঠিক তার গলার উপর কার একটা হাত, তেমনি রোগা লিগলিকে, আঙুলগুলি সাপের মতো পিছল আঁকা বাঁকা। আঙুলগুলি তার গলার উপর আলগোছে সুড়সুড়ি দিচ্ছে। প্রাণপণে চোখ বুজে সমস্ত শরীর কঠিন করে কেশব চেঁচিয়ে উঠল, কে? মশারির বাইরে থেকে স্পষ্ট উত্তর এলো, আমি। চিনতে পারছেন না? এই দেখুন কবজির দাগ। কেশব ভয়ে ভয়ে চোখ মেলল। মশারির বাইরে কারো কোনো অস্তিত্বের আভাস নেই। বন্দুক, আমার বন্দুক। কেশব ধর্মর করে উঠে বসলো। নামতে গেল খাট থেকে। মশারি তুলতে যাবে, অমনি আবার তার বুকের ওপর সেই হাতটা লোলুপ হয়ে উঠল। সে বললে, আমি আপনাকে খুন করতে এসেছিলাম না, আমি খুব অকৃতজ্ঞ। স্পষ্ট পরিচিত গত রাত্রির কণ্ঠস্বর, কিন্তু চোখ কচলে কেশব চেয়ে দেখল ঘরে বাইরে ঝিমঝিম করছে শূন্যতা। বন্দুক, আমার বন্দুক নিয়ে এসো শীঘ্রই। কেশব স্থলিত গায়ে নিচে নেমে এলো, ছুটে গেল দরজার দিকে। পা দুটো নিমেষে পাথর হয়ে গেল। দরজার কাছে একটা চেয়ার টেনে মণি পা এলিয়ে বসে আছে। এ কি মণি যে, তুমি কোত্থেকে? কেশব একেবারে হত হয়ে পড়ল। মণি নির্লিপ্ত গলায় বললে, কাল যেখান থেকে এসেছিলাম। কি মনে করে জিজ্ঞেস করতে পারি? ধরা দিতে এসেছি। আপনি থাকতে পুলিশ কেন আর ধরবে বলুন? পুরস্কারটা আপনারই পাওনা হোক। আহা, সে কি কথা! তুমি আমার ভাইপো,
তোমাকে ধরিয়ে দেব কি? বসো, তোমার খুড়িমাকে ডেকে আনি। কেশব ভিতরে যাচ্ছিল, দরজার উপর আবার সেই হাত ঝুলছে। বন্দুক আনতে যাচ্ছেন? মণি হেসে উঠল, তার আর দরকার নেই, বন্দুকে আমার কিচ্ছু করতে পারবে না। বসুন, একটা কথা বলি। কেশব কাঁপতে কাঁপতে বলল, কি? কাল আমি ডাকাতদের তাড়িয়ে দিয়েছিলুম, আপনি আমাকে মানুষ করেছিলেন, সেই কথা আমি ভুলিনি। কিন্তু কি করে তাড়ালে? কেশব ভয়ে একেবারে ছাই হয়ে গেছে। আমি ম্যাজিক জানি। মণি তেমন অনর্গল হেসে উঠল। সেই ম্যাজিক দেখাতেই তারা চম্পট দিল। দেখবেন সেই ম্যাজিক। দেয়ালের দিকে কেশব তার দৃষ্টিহীন শূন্য দুটো চক্ষু তীক্ষ্ণ করে তুলে ধরল। হঠাৎ সমস্ত দেয়াল ছাদ বিকীর্ণ করে কেশবের গলা থেকে প্রবল একটা চিৎকার বেরোলো। মণি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে। তার মাংসল মূর্তিটা ধীরে ধীরে শুকনো সাদা কঠিন উলঙ্গ কঙ্কালে রূপান্তরিত হয়ে যাচ্ছে। হাত, পা, দাঁত, খুলি এক একটা করে মাংসপিণ্ড ঝরে পড়ছে, আর তার স্বর হয়ে আসছে অস্পষ্টতর। আমি আপনার এমন একটা উপকার করলুম, আর আপনি দিলেন আমাকে এই অকৃতজ্ঞতার অপবাদ। ডাকুন খুড়িমাকে। দূর থেকে হাওয়ায় একটা হাসির আলোড়ন শোনা গেল। দেখে যান আমার এই টিংটিঙে দেহে কি ভয়ঙ্কর শক্তি ধরে। দেখে যান আমি সত্যি ডাকাত তাড়াতে পারি কিনা। হাওয়ায় সেই খণ্ড খণ্ড সাদা হাড়গুলি হাহাকার করে উঠল। শিগগির পুলিশ রিপোর্ট পাওয়া গেল অবশ্যই। ফেলে যাওয়া নিদর্শনগুলি থেকে ডাকাত দল ধরা পড়েছে বটে, কিন্তু কোথায় তাদের সর্দার? মনিনদের খোঁজ পাওয়া গেল না। সে পলাতক, পৃথিবী থেকে পলাতক। ব্যান্ডেল স্টেশন ছাড়িয়ে হঠাৎ এক রাত্রে লাইন পেরোতে গিয়ে ট্রেনে সে কাটা পড়েছে। কিন্তু তা নাকি ঘটনার কদিন আগে। খবর পেয়ে কেশব আস্তি গলা ছেড়ে কাঁদতে বসলো। অবাক হয়ে চেয়ে দেখল সেই কাটা হাতটা তাদের চোখের জল মুছিয়ে দিতে আসছে। কাঁদতে বসাও তাদের বিড়ম্বনা। অসম্ভব সুন্দর একটি গল্প। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।